লেখিকা অনিন্দিতার ফিরে পাওয়া। আমি বলছি শ্রুতি, তোর কোথাও একটা ভুল হচ্ছে। অনেকদিন থেকে আমি অরুণ দাকে চিনি, ব্যস্ত মানুষ, হয়তো চাইলেই তোকে সময় দিতে পারে না। তা বলে তুই আরেকজন মানুষের সঙ্গে এই কদিনই তাকে চিনে গেলি একেবারে। জানিস মানুষ চিনতে কতদিন সময় লেগে যায়। যাকে ভালোবেসে সমাজ সংসার ছাড়তে চাইছিস, সে যদি একদিন ধোঁকা দেয়, তখন কোথায় ফিরবি? ভেবেছিস একবার? জানতে পারলে অরুণদা তোকে মেনে নেবে? এসব কিছু করার আগে শ্রাবণের কথাটাও ভাব। মা অন্তপ্রাণ ছেলেটা যদি কিছু জেনে যায়, মেনে নিতে পারবে? নিজের জন্য বাঁচতে চাওয়াটা কোনো অন্যায় নয় দেবাদ্রিতা। এই সংসারের জন্য আমি তো কম স্যাক্রিফাইস করিনি, কম চাওয়া পাওয়া বিসর্জন দিইনি। কিন্তু তাও কি সংসারটা আমার নিজের হয়েছে? হয়নি। আজও শাশুড়ির কথায় সংসার চলে। সংসারের সমস্ত খুঁটিনাটিতে তার তীক্ষ্ণ নজর। বাকি সবকিছু তো ছেড়েই দে। এমনকি সকাল দুপুরে রান্নাবান্না কি হবে তাও উনি নির্দিষ্ট করে বলে দেন। আমার মতামতের কোনো দাম নেই সংসারে। অথচ বকলমে সংসারটা আমারই। এরপরেও কোথা থেকে যদি আমি শান্তি পাই, মাথার ওপর শীতল ছায়ার নরম আচ্ছাদন পাই, কেন যাব না বলতে পারিস? সংসারের ঘেরাটোপের বাইরে আমি এক মানুষ, যার নিজস্ব পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা আছে। তুই বা সব সময় সবকিছু মেনে নিস কেন? তেমন হলে অরুণদার সঙ্গে আলোচনা করতে পারিস। সময় সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটে, এ কথা অরুণদাকে বোঝা। বুঝদার মানুষ নিশ্চয়ই বুঝবে। যার কথা বলার সময়টুকু নেই, সে কিনা ধৈর্য ধরে আমার সমস্যা শুনবে, আবার সমাধানেরও চেষ্টা করবে? তুই হাসালি ধৃতা। তোকে যেটুকু বললাম সেটুকু কর প্লিজ। বাকিটুকু আমি নিজেই সামলে নিতে পারবো। পারবি তো তুই শ্রাবণকে খানিকক্ষণের জন্য নিজের কাছে রাখতে? না আর কিভাবে বলে ধৃতা। এতদিনের বন্ধুত্ব ওদের, কিন্তু শ্রুতির এহেন পরিবর্তনে সে ভেতরে ভেতরে একটা ধাক্কা খায়। স্বর্ণাভু কি অরুণের চেয়ে আলাদা কিছু? রাত ৯টায় বাড়ি ফেরে, সকাল ৯টায় অফিসে বেরিয়ে যায়। বাড়ির সঙ্গে কেবল খাওয়া আর ঘুমানোর সম্পর্ক। মেয়ে ব্যস্ত, স্কুল, কোচিং, বন্ধু বান্ধবের ভিড়ে। সেখানে তার অস্তিত্ব কোথায়? একাকিত্বের জাল বুনে চলে সে নিপুণ দক্ষতায়, কিন্তু কতদিন? অবহেলা পেতে পেতে সেও কি একসময় শ্রুতির মতো বদলে যাবে? নীল রঙার শাড়ি, নীলচে ব্লাউজ, খোলা চুলে মোহময়ী সাজ, কানের দুলটাও নীলাভ দুটি ছড়াচ্ছে। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হলো শ্রুতি। হালকা যত্নে এখনো নিজেকে ধরে রেখেছে সে। সুনিপা দেবী এমনিতে কিছু চোখে দেখেন না, কানে শোনেন না, কিন্তু আজকে ঠিক শ্রুতির সাজটা তার নজরে পড়েছে। অবাক গলায় বলে ওঠেন, আজ কি কোনো নেমন্তন্ন আছে নাকি? তা তুমি একলা যাচ্ছ বৌমা? অরুণ বুঝি যাবে না? না মা, আপনার ছেলের কাছে অত সময় কোথায় যে লোক লৌকিকতা মেনটেন করবে? সংসারের সবটাই তো আমার উপর ছেড়ে রেখেছে। ব্যবসা ছাড়ার বোঝে কি? আমি একাই যাচ্ছি। যাওয়ার সময় কিছু একটা গিফট কিনে নেব। বৌমার স্পষ্ট উত্তরে মোটেও সন্তুষ্ট হলেন না সুনিপা। মুখে বিরক্তির ভাব ফুটিয়ে বললেন, ছেলেটা রোজগার করে বলি তোমাদের এত আরাম আয়েশ হয়। ঘরে ঘরে এসি, প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ি ট্যাক্সি, অভাব কাকে বলে ভুলেই গেছো। আর সেই ছেলেকে কেন খোকা এত খাটে তোমাদের জন্যই তো। সেই আর আপনি তো কিছুই সুযোগ সুবিধা ভোগ করেন না, বিড়বিড়িয়ে বলে শ্রুতি। দেওয়াল জোড়া টিভি, ব্যক্তিগত বাথরুম, এসি, আপনার ঘরে কিছুর কমতি আছে? কি যেন বিড়বিড় করলে মনে হলো বৌমা। আসলে কানে তো আজকাল ভালো শুনি না। সেই সুযোগ নিয়ে যা ইচ্ছে তাই বলে যাও। যাবে যখন আগে থেকে জানাতে কি হয়েছিল? বাড়ির বড়দের একটা মতামত নেই? বেশ আছো নিজের মতো। তোমার জ্বালায় কি নিজের সংসারই ব্রাত্য হতে বসলুম? সময়ের নিয়মে সবার হাত পায়ের জোর কমে, শরীর জবাব দেয়। সংসারও তার প্রাপ্য বুঝে নিয়ে কোণে ঠেলে দেয়। যারা বোঝে তারা নিজের থেকেই সরে যায়, আর যারা বোঝে না তারা জোর করে আঁকড়ে ধরতে গিয়ে প্রতি পদক্ষেপে ঠোক্কর খায়। বলতে ইচ্ছে হলেও মুখে একটাও কথা বলল না শ্রুতি। এই মুহূর্তে তার মনটা বেশ ফুরফুরে। ফালতু কোনো রকম চাপ পড়তে দিতে সে রাজি নয়। আর রাগের মাথায় ভুল করেও যদি তার মুখ থেকে একটা কথা বেরোয়,
সেটাকে ইস্যু করে ভদ্রমহিলা এমন পরিস্থিতি তৈরি করবেন যে আজ আর তার বেরোনোই হবে না। তার চেয়ে ইগনোর করাই ভালো, তাতে সমস্যা মেটে। আপনি সাবধানে থাকবেন মা, এলাম আমি। ভ্যানিটি ব্যাগ আলগোছে খাট থেকে তুলে নেয় শ্রুতি। শ্রাবণের হাত ধরে বাইরে বেরিয়ে আসে। শুনতে পায় সুনিপা দেবী আপন মনে গজগজ করছেন, কি এমন হাতি ঘোড়া নেমন্তন্ন বুঝি না, কেউ নেমন্তন্ন করলেই অমনি পা নাচিয়ে যেতে হবে। তোর স্বামীটি যখন যাচ্ছে না, তখন এত সেজেগুজে যাবার দরকার কি? অরুণও হয়েছে তেমনি, কিছু বললেই বলবে তোমার অত মাথা ঘামানোর কি দরকার। সংসার যখন উচ্ছন্নে যাবে তখন বুঝবে। আমার আর কি, আমি আর কদিন। সব কথার উত্তর দিতে নেই। নিজের মনে জপতে জপতে দেবাদ্রিতার হাতে ছেলেকে সমর্পণ করে শ্রুতি। তারপর ক্যাব বুক করে এগিয়ে যায় গন্তব্যে। ব্যাগ থেকে ছোট্ট হাত আয়না বের করে সামান্য টাচ আপে নিজেকে পরিপাটি করে নেয় শ্রুতি। গ্লাস মিররে আরেকবার ভালো করে দেখে নিজেকে। এই বয়সেও তার আকর্ষণে ভাটা পড়েনি। হালকা মাজা ঘষা করার দৌলতে অনেক তরুণীকেই সে মাত দিতে পারে। সামান্য হেসে সুইং ডোর ঠেলে ভেতরে ঢুকলো। একটা শীতল হাওয়া ক্লান্ত মনে শান্তির প্রলেপ বুলিয়ে দিল। ক্যাফেটা ভারী সুন্দর, গোটা শরীর জুড়ে একটা অ্যাস্থেটিক ভাইবস আছে। টেবিলগুলোর দিকে এক ঝলক তাকিয়ে এগিয়ে গেল সে কোণের টেবিলের দিকে। হাসি মুখে বলল, অনেকক্ষণ অপেক্ষা করছো বুঝি? অপেক্ষা যে আকর্ষণ বাড়িয়ে তোলে, আর তোমার জন্য সারাটা জীবন এভাবেই অপেক্ষা করতে পারি, এটুকু তো কিছুই নয়। হাসল শ্রুতি। এক ঝলক মুক্ত বাতাসের খোঁজে তোমার কাছে এলাম। বদ্ধ জানালার ওপাশে বসে হাঁপিয়ে উঠেছিলাম। তুমি যেন কখনো মনের জানালা বন্ধ করো না। একাকিত্বের দুনিয়ায় ঘুরতে ঘুরতে তোমার দেখা পেলাম। কখন যে নিজেকে হারিয়ে ফেললাম। হারিয়েছ শুধু, নিজের আমিটাকে কি খুঁজে পাওনি? তাহলে হারাতে হয় শ্রুতি, হারাতে হয়, তবেই তো ফেরা যায় নিজের কাছে। কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজের অর্ডার দিয়ে শ্রুতি বলে উঠল, ভালো বলেছ। তোমার খোলা জানালা দিয়ে নিজেকে আবারও নতুন ভাবে দেখলাম, তাই বোধ হয় ফিরে পেলাম। ব্যাগ থেকে ছোট্ট একটা সিলভার সিগারেট কেস বের করলো সে। হলোগ্রাম করে তাতে শিমুলের নাম লেখা। হাসি মুখে এগিয়ে দিল, তোমার জন্য। জানি সিগারেট ছাড়া তোমার চলে না, তাই দেখা করার জন্য ক্যাফেটাও স্মোকিং অ্যাপ্রুভড দেখেই সিলেক্ট করেছো। তবু মনে রেখো, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আর তুমি? ধোঁয়া তো ধীরে ধীরে ফুসফুস জখম করে, কিন্তু তুমি, তুমি যে ভাইরাস। জানালা তুলে দেখলাম তোমায় মুহূর্তের মধ্যে আমার মন মস্তিষ্ক সবকিছুর দখল নিয়ে নিলে। সামনে পেয়েও ভাবছি খালি আবার কবে কবে দেখা হবে। তোমায় ছাড়া একটা দিনও কাটতে চায় না। তুমি যে আমার বিকেলে ভোরের ফুল। উপহারটা ভারী সুন্দর হয়েছে, নরম মিষ্টি, ঠিক তোমার মতো। কিন্তু তোমার জন্য কিছু আনতে পারলাম না যে। কে বলল ভালোবাসার চেয়ে বড় উপহার এই পৃথিবীতে আছে কিছু? এবার থেকে যখন সিগারেট বের করবে, তখনই আমার কথা তোমার মনে পড়বে। কি পড়বে তো? আর বিকেলে ভোরের ফুল কেন? কতই বা বয়স তোমার? শিমুলের লম্বা চওড়া কাঠামোর দিকে আর চোখে তাকায় শ্রুতি। পেশিবহুল হাতে পলিশের ওয়াচ, টেবিলে রাখা রেভ্যানের রোদ চশমা, নিখুঁত পালিশ করা উডল্যান্ডসের জুতো, জিন্স টি শার্টটাও ব্র্যান্ডেড। দেখেই চোখ জুড়িয়ে যায়। বোঝা যায় এই মানুষটি শুধু অর্থ উপার্জন করতে জানে না, অর্থকে স্বপূরণের ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবহারও করতে পারে। রুচি আর অর্থের মেলবন্ধন ঘটলেই বুঝি সংসারে এমন সফল পুরুষ জন্মায়। নামি আর্ট গ্যালারিতে ঘুরে শিল্পীর বহুমুখী প্রতিভার বিশ্লেষণ শুনে দিনটা ভারী সুন্দর কাটল শ্রুতির। গৃহকোণে সাজানো একখানি জড়ো আসবাব নয়, অনেকদিন বাদে নিজেকে বেশ একটা গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে হচ্ছিল তার। শ্রাবণকে নিয়ে বাড়ি ফিরেই সোজা চলে গেল সে রান্নাঘরে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে ফেললো অরুণের পছন্দ মতো। অবাক হয়ে দেখলো শ্রাবণ কতদিন পর মা আবার গুনগুনিয়ে গান গাইছে, সুরের মধ্যে বিলিয়ে দিচ্ছে নিজেকে। পরের দিন দুপুরবেলা শাশুড়ির কটাক্ষবান উপেক্ষা করে বেরিয়ে পড়ল শ্রুতি। অরুণের নিজস্ব জীবন আছে, শ্রাবণের নিজস্ব দুনিয়া আছে, তারই বুঝি নিজস্ব জানালা থাকতে নেই? না থাকলে সেই জানালা সে নিজেই খুঁজে নেবে।
সংসার সামলানোর জন্য স্বেচ্ছায় চাকরি বাকরি না করলেও আর্থিকভাবে যথেষ্ট সক্ষম সে, বাবা মার একমাত্র সন্তান হওয়ার সুবাদে। এটিএম থেকে টাকা তুলে নামি স্যালোতে ঢুকলো শ্রুতি। বুকিং করা ছিল সকালে, কাজেই হেড টু টো প্রিমিয়াম প্যাকেজে নিজেকে সাজিয়ে তুলল। ঘন্টা 3 পর দেওয়াল জোড়া আয়নায় নিজেকে ঝকঝকে আমিটাকে দেখে পরিতৃপ্ত হলো বেশ। হাজারো কাজের ভিড়ে সংসারের খিদমত খাটতে খাটতে নিজের চেনা আমিটাকে কখন যেন সে হারাতে বসেছিল। নিজেকে খুঁজে পাওয়ার কথা বলছিল শিমুল, তা বোধহয় এই আয়নায় নিজেকে দেখে তৃপ্তি, সৌন্দর্যকে নতুন করে উপলব্ধি। বিল মিটিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল শ্রুতি। মানে বলো, আজ নিজেকে বেসেছি বড় ভালো। বাবা বৌমা, তোমার দেখছি বেশ সাজগোজ বেড়েছে। এই বয়সে এত ঢং কিসের? যখন তখন বেরিয়ে যাচ্ছ, দামি দামি শাড়ি সালোয়ার পরছো, সাজছ গুচ্ছ, ব্যাপার কি বলো দেখি? ছেলেটা আমার খেটে খেটে মরে যাচ্ছে, আর তুমি? টাকা পয়সা তো আর রোজগার করতে হয় না, মর্ম বুঝবে কি? নিজে রোজগার না করলেও সাজগোজের জন্য আপনার ছেলের কাছে আমাকে হাত পাততে হবে, এমন অবস্থা আমার অন্তত নয় মা। আর সেটা আপনি নিজেও খুব ভালো করেই জানেন। চুপ হয়ে যান সুনিপা দেবী। বাধ্য বৌমাকে এতদিন চিনতেন তিনি, কিন্তু এই শ্রুতিকে তিনি চেনেন কি? অরুণের কাছে কিছু বলে নালিশ করে লাভ নেই কোনো, সে ব্যবসার জটিলতা বোঝে, সংসারের নয়। সুনিতা দেবী ছেলেকে একা পেয়ে কিছু বললেই বলে, তোমরা দুজনে এই সংসার ধরে রেখেছ, দুজনে মিলেই সামলে নাও, আমাকে জড়িও না এর মধ্যে। জানোই তো এত জটিলতা কোনোদিনই আসে না আমার। এরপর আর কি বা বলার থাকে? সুনিপা দেবী তাই আপন মনে গর্জে মরেন। পরীকে স্কুলে আনতে এসে দেবাদ্রিতা আর চোখে তাকায় শ্রুতির দিকে। ব্যস্ততার দোহাই দিয়ে কথা কম বলার চেষ্টা করে বটে, কিন্তু মনে মনে শ্রুতিকে ভারী হিংসে হয় তার। আজকাল শ্রুতিকে বেশ আকর্ষণীয় আর চনমনে লাগে তার। নতুন পোশাকে রোদ চশমার বাহারে খানিক ওজন ঝরিয়ে সে যেন এক অন্য মানুষ। সেদিন রিতা ব্যস্ত থাকায় পরীকে আনতে গিয়েছিল স্বর্ণাভ, সেও বিষয়টা লক্ষ্য করেছে। বাড়ি ফিরে ঠাট্টার ছলে বলল, কোন জাদুকাঠির ছোঁয়ায় তোমার বন্ধু অমন পাল্টে গেল? ব্যাপারটা একটু কাল্টিভেট করে দেখো তো। কেন, ওসব জেনে আমার কি হবে? আজকাল বুঝি আমাকে আর পছন্দ হচ্ছে না? এক যুগ কাটতে না কাটতেই একঘেয়ে হয়ে গেলুম নাকি তোমার চোখে? আহা, তা কখন বললাম? যত সব উল্টো পাল্টা কথা। অদ্ভুত পরিস্থিতি ম্যানেজ দেওয়ার চেষ্টা করে স্বর্ণাভ। তোমার তুলনাকে আছে ভুবনে? 7 জনম ধরে তোমার সঙ্গে 7 পাকে ঘোরার প্রতীক্ষায় আছি বলে কথা। সেদিনের আলোচনা এখানেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দেবাদ্রিতা যেন দিনে দিনে নতুন এক শ্রুতিকে আবিষ্কার করছিল। আর তার মন খারাপটা বেড়ে উঠছিল ভেতরে ভেতরে। একজন নতুন মানুষ জীবনে এলে, ভালোবাসলে পূর্ণবয়স্কা সংসারী নারী এতখানি বদলে যেতে পারে? তোমায় অপূর্ব লাগছে, হাসল শিমুল। দেখা করার জন্য আজ লাল শিফন বেছে নিয়েছে শ্রুতি, সঙ্গে লাল হবো ব্যাগ, মানানসই স্যান্ডেল। আসলে ভালোবাসার রং এমনই লাল, কৃষ্ণচূড়ার মতো আসে যখন ডালে ডালে আগুন জ্বেলে যায়। ভালোবাসার রঙিন ছোঁয়াবে সুন্দর হয়ে ওঠে, সেই সুন্দরের আলো মেখে নিজেই নিজেকে নতুন করে চিনতে শেখে। সময় এগিয়ে চলে। হঠাৎই একদিন ব্যবসার কাজ ভুলে তাড়াতাড়ি অরুণ বাড়ি ফিরে আসে, আর অবাক হয়ে বলে ওঠে, শ্রুতি কি বাড়িতে নেই? শ্রাবণী বা কোথায়? বেশ ইনিয়ে বিনিয়ে সুনিপা দেবী বলেন, বৌমা কিভাবে আজকাল ছেলেকে নিয়ে সেজে গুজে বেরিয়ে যায়, সংসারের কাজে কর্মে সময় না দিয়ে নিজের মতো সময় কাটায়। সব শুনে গুম হয়ে যায় সে, অপেক্ষা করে শ্রুতির ফেরার। কানে যে কথাগুলো আসছে তার, তবে কি সেটাই সত্যি? সাজানো সংসারে আসতে চলেছে ভাঙনের আজ। কিন্তু ভাঙন রুখতেই হবে। যতই যে যাই বলুক, একজনের সন্তানের জীবনে মায়ের স্থান কেউ নিতে পারে না। শ্রাবণের হাত ধরে বাড়ি ঢোকার পথে সুরাকে রাখা চেনা চটিটা নজরে পড়ে যায় শ্রুতির। সামান্য অবাক হয় বোধহয়, কিংবা হয় না। অবাক হওয়ার বোধহয় আর কিছু বাকি নেই বলে সে আর অবাক হয় না। কলিং বেলের শব্দ শুনে অরুণ নিজে এসে দরজা খুললেও
নিশ্চিন্ত মুখে বলে সে। ফ্রেশ হয়ে এসে তোমার জন্য কফি বানিয়ে দিচ্ছি। শ্রাবণ, তুইও ফ্রেশ হয়ে নে। পাস্তা সেদ্ধ করে রেখেছি, এক্ষুনি বানিয়ে দেব। তুমি কোথায় গিয়েছিলে জানতে পারি? কি কাজ ছিল তোমার? ঠান্ডা স্বরে প্রশ্ন করে অরুণ। এই সময় কোচিং থাকে শ্রাবণের। যাই হোক, এতদিন বাদে হঠাৎ এই প্রশ্ন কেন? ব্যবসার কাজে তুমি কোথায় কোথায় যাও আমাকে কি বলে যাও? যাও না? যাওয়ার কথা ভাবও না। তাহলে আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর চাও কেমন করে? তুমি একজন পুরুষ বলে নিজের দুনিয়াকে ইচ্ছে মতো রঙে সাজিয়ে নেবে, আর আমি মেয়ে বলে ঘরের কোণে একাকী বসে চোখের জল ফেলবো? এমনটা আর হবে না। সময় বদলাচ্ছে, বদলাচ্ছে সমাজ। সেই আছে, নিজেদের বদলে নিতে পারলে তোমাদেরই ভালো। তুমি কি এবার থেকে নারী স্বাধীনতার ভাষণ দেওয়া শুরু করলে? ঈষৎ বিদ্রূপের স্বরে বলল অরুণ। নিজে অন্যায় করবে আবার গলা বাজিও? খানিকটা সময়ের জন্য নিজের একাকিত্বকে দূর করতে চেয়েছি কেবল, আর তো কিছু নয়। এই কি আমার অপরাধ? অপরাধ হয় যদি, সেই অপরাধে তুমিও কি সমানভাবে অংশীদার নও? দিনের পর দিন একা থেকেছি, একাকিত্বের হতাশা আমাকে গ্রাস করেছে। আয়নায় নিজেকে দেখে চিনতে পারতাম না। যাই হোক, কথা বাড়ালেই কথা বাড়ে। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর না হয় সরাসরি যা বলার বলো, শুনে নেব। ছেলের খাটুনির পয়সায় তৈরি করা ছাদের নিচে দাঁড়িয়ে আমার ছেলেকে অপরাধী বলে দেগে দিচ্ছ? সাহস তো তোমার বড় কম নয় বৌমা। সুনিপা দেবী প্রায় গর্জন করে ওঠেন। এত সাহস কিন্তু মোটে ভালো নয়। নিজেকে কি ভেবেছো কি তুমি? আপনার ছেলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমারও স্বামী। তাই বলছি, স্বামী স্ত্রীর কথোপকথনের মাঝে মধ্যবর্তিনী হয়ে যখন তখন ঢুকে পড়বেন না। কথাটা মনে রাখলে আপনারই ভালো। অকারণ কথা বাড়ানোয় রুচি নেই আমার। শান্ত গলায় কথা কটা বলে ভেতরে চলে যায় শ্রুতি। স্তব্ধ বাক হয়ে মা ছেলে পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকে, তাকিয়েই থাকে। স্বাধীনভাবে বাঁচার অধিকার কিন্তু প্রত্যেকেরই আছে বাবা। আমাদের সংবিধান কিন্তু তাতে স্বীকৃতি দেয়। মা যদি স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচতে চায়, তুমি বা আমি আপত্তি করার কে? বলে ওঠে শ্রাবণ। মা তো কখনো তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, তাহলে তুমি কেন? প্রথমবার ছেলেকে নতুন চোখে দেখে অরুণ। এই তো সবে 7-এ উঠল শ্রাবণ, এত বুঝদার হয়ে গেল কবে? ব্যবসায় ব্যস্ত থাকায় অনুভব করতে পারেনি সে। তার ছোট্ট শ্রাবণ এতখানি বড় হয়ে গেছে, এতটা বুঝতে শিখেছে। পরিবার, পরিস্থিতি। তবু বোধহয় নিজের অস্তিত্ব বজায় রাখার তাগিদেই সে বলে, বড়দের কথার মাঝে বাচ্চাদের কথা বলতে নেই বাবা। এখন তুমি নিজের ঘরে যাও, আমাদের কথা হয়ে গেলে এসো। যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা থাকলে সবকিছুই গ্রহণযোগ্য হয় বাবা। অন্তত তাদের বুঝিয়ে বলাটা যায়। সেখানে বড় কিংবা ছোটর কোনো ভাগ নেই। চাইলে তুমি বিষয়টা আমায় বুঝিয়ে বলতে পারো। এখন আমার ক্লাস 7, একেবারে ছোট নেই। পরিস্থিতি বিচার বিশ্লেষণের যথেষ্ট ক্ষমতা হয়েছে। সাংসারিক জটিলতা বোঝার ক্ষেত্রে ক্লাস 7 অনেক ছোট বয়স। এখানে অঙ্কের ফর্মুলা খাটে না বাবা। 2+2 সবসময় 4 হয় না। পরিস্থিতির বিচারে 22 হয়। তাই বলছি, এখন ঘরে যাও। সময় হলে আমি তোমার সঙ্গে কথা বলবো। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো তোমাকে খানিকটা হলেও বোঝাতে পারবো পরিস্থিতির গুরুত্ব। সময়? সময় কোথায় পাবে তুমি? আমাদের জন্য সময় কি তোমার আছে বাবা? অবিকল শ্রুতির সুরে বলে ওঠে শ্রাবণ। উত্তর দেয় না অরুণ। কি উত্তর দেবে সে? নিজেও জানে উত্তর দেওয়ার মতো কিছু নেই তার কাছে। ধীর পায়ে ঘরের দিকে চলে যায় শ্রাবণ। ঠিক তখনই কফি আর স্যান্ডউইচের প্লেট সাজিয়ে ঢোকে শ্রুতি। এসব করলে কি সব আলোচনা থিতিয়ে যাবে? অনেক দিনের বিবাহিতা স্ত্রীর দিকে সোজা চোখে তাকাই অরুণ। তুমি কি ভেবেছ চারপাশে যা ঘটছে তার কিছুই আমার কানে আসছে না? এত সাজগোজ কার জন্য? কে ওই ভদ্রলোক? কেন সাজো তুমি তার জন্য? সাজি আমার নিজের জন্য। আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে বলে সাজি। আর রইল বাকি ভদ্রলোকের কথা, অন্য কেউ নয়, সে আমার একাকিত্ব দূর করার সঙ্গী। যেই মানুষটা যে অনুভব করায় আমি একঘেয়ে নই। সংসারের তেল নুন হলুদের হিসেব কষাই শুধু কাজ নয়, আমার ভেতরেও আছে স্পেশাল হওয়ার ক্ষমতা। কি বলছো তুমি বৌমা? তোমার কি মাথা খারাপ হলো? আমার ছেলের সামনে দাঁড়িয়ে এমন কথা বলতে তোমার লজ্জা করলো না? সুনিপা দেবী দরজার আড়ালে দাঁড়িয়ে কখন থেকে দুজনের মধ্যেকার কথোপকথন শুনছিলেন। টেরও পায়নি শ্রুতি।
শেষের কথাগুলো শুনে বোধহয় আর স্থির থাকতে পারেননি, সোজা চলে এসেছেন ছেলের হয়ে প্রতিবাদ করতে। মা, তোমায় তো বললাম ভেতরে যেতে, কর্তৃত্ব ব্যঞ্জক স্বরে বলে ওঠে অরুণ। আমরা দুজনেই প্রাপ্ত মনস্ক, তাই নিজেদের মধ্যেকার সমস্যার সমাধান নিজেরাই করতে পারবো। আজও তুমি এই সংসারের কর্ত্রী বটে, তবু এই বিষয়ে শ্রুতি ঠিক বলেছে, স্বামী স্ত্রীর মাঝে এসে মতামত দেওয়ার অধিকার তোমার নেই। এই মেয়ের কথা শুনে এখনো আমায় কথা শোনাচ্ছিস? চোখ থাকতেও কি তুই অন্ধ হলি? এর স্বেচ্ছাচারিতার কারণে তোর সংসার যে ভাঙতে বসেছে, অনেক তো হলো, এখন অন্তত এই বুড়ি মায়ের কথাটা শোন। সংসার ভাঙা গড়ার খেলা যেমন পথেই চলুক, সামলে নিতে পারবো আমি, সেটুকু ক্ষমতা আমার এখনো আছে। খামোখা তুমি চিন্তা করো না মা, যাও ঘরে যাও। ঘরে চলো শ্রুতি, কথাগুলো জানা আমার দরকার, তোমার জন্য, আমার নিজের জন্য, আর শ্রাবণের ভবিষ্যতের জন্যও বটে। বেডরুমে দরজা বন্ধ হতে নিজের কানে শুনলেন সুনিপা দেবী, কিন্তু কেবল এইটুকুই। দরজায় হাজার কান পেতেও শোনা গেল না কথোপকথনের কিছুই। এমনটা করার আগে অন্তত একবার তুমি আমায় জানাতে পারতে, শান্ত গলায় বলল অরুণ। জানি পরিবারকে তোমাকে সময় দিতে না পারাটা অনেক বড় অপরাধ, কিন্তু কি করব বলো? এই যে কাজে ব্যস্ত থাকি সে তো তোমাদেরই জন্য। আমার কি বা আছে তাতে? আমায় বলো শ্রুতি, কে ওই ভদ্রলোক? জানতে চেয়েছো যখন সব বলবো। বিয়ের কয়েকদিন পর থেকেই ব্যবসার কাজে তুমি পুরো দস্তুর ব্যস্ত হয়ে গেলে। আমি পড়ে রইলাম ঘরের কোণে। আমার জন্য তোমার সময় ছিল কোনোদিন? কোনোদিন জানতে চেয়েছো কাজের ফাঁকে আমি কেমন আছি? আমাদের জন্য নয় অরুণ, কাজকে তুমি ভালোবাসো তাই সারাটা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারো। মহিরুহ হয়ে ওঠার স্বপ্ন তোমার, কিন্তু আমি তো লতা হয়ে আঁকড়ে থাকতে পারবো না। স্বাতন্ত্র্য আমার প্রিয়, যেমন প্রিয় নিজের মানুষটির সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়ার ইচ্ছে। একটু নিরিবিলিতে ছাদে বসা, ছোট্ট একটা মুভি বা ওয়েব সিরিজ, পছন্দের দু একটা খাবার, সেটুকু না থাকলে আর সংসার কিসের? কার জন্য এত কিছু? আর তুমি কোনোদিন বুঝলেই না কি চাই আমি। ব্যবসায় তোমার ধ্যান জ্ঞান, পরিবার সংসার ভেসে যায় যাক, তুমি নিজের ব্যবসা সামলাতে ব্যস্ত। আমার পছন্দ অপছন্দের কথা তো ছেড়েই দাও। কোনোদিন জানতে চেয়েছো ফেরার পথে বাজার থেকে কি আনতে হবে? মায়ের ওষুধ ফুরিয়েছে কিনা? মাসে দুধ কতটা লাগে? মাছ মাংস লাগবে কি এ সপ্তাহে? লাগলে কতটা? ছেলের কথা বলি তাহলে। শ্রাবণকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত আমাদের দুজনের ছিল, অথচ দায়িত্ব পালনের সময় দেখলাম আমি একেবারে একা। তুমি ব্যস্ত তোমার জীবনে। দিনে কতটা স্ক্রিন টাইম, পড়াশোনা আদৌ করছে কিনা, নিয়মিত কোচিং অ্যাটেন্ড করছে কিনা, ক্যারেটের ব্রাউন বেল্ট পাওয়ার দৌড়ে কতখানি অগ্রসর হলো, খোঁজ রেখেছো কখনো? কতবার শ্রাবণ তোমায় পিটিএমে যাওয়ার জন্য অনুরোধ করেছে, কতবার বলেছে সবার মা বাবা আসে, তুমিও একদিন এসো না বাবা, শুনেছো কখনো? কথা দিয়েছো কিন্তু আসোনি, সময়ই হয়নি তোমার। অজুহাত দিয়েছো ব্যবসা থেকে সময় নাকি বের করে উঠতে পারোনি। আমার ভুলগুলো যত সহজে সবার চোখে পড়ে যায়, তোমার ভুলগুলো পড়ে না, এই যা দুঃখ। মানছি আমি ভুল করেছি, খুব বড় ভুল। ব্যবসাকে বড় করতে গিয়ে টাকার নেশায় মেতে কখন তোমাদের অবহেলা করতে শুরু করেছি টেরই পাইনি। কথা দিচ্ছি আজ থেকে ঠিক নিজেকে শুধরে নেব। পারবে কি করতে ক্ষমা? নাকি চলে যাবে ওই সুপুরুষ ভদ্রলোকের সঙ্গে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে? ঘর সংসার ছাড়ার কথা আসছে কোত্থেকে? আমি কেবল আমার একাকিত্বের হাত থেকে রেহাই পেতে সঙ্গী বেছে নিয়েছিলাম, সপ্তাহ কিংবা মাসের কিছুটা সময়ের জন্য। মানে এই যে তোমার সাজগোজ, নতুন নতুন পোশাক, নিজের স্মার্ট দেখানোর প্রচেষ্টা, ধীরে ধীরে চেনা আমিটাকে আমূল বদলে ফেলা। বলতে চাইছো ওই কাঁচা পাকা চুলের ভদ্রলোকের সঙ্গে তোমার কোনো রকম ইমোশনাল ইনভলভমেন্ট হয়নি? এবার যেন অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে যায় অরুণ। কে বলল হয়নি? হয়েছে তো, কিন্তু সেটা কেবল ওই বিশেষ সময়টুকুর জন্য। সেজন্যই তো টাকা দিয়ে ভদ্রলোকের সময়টুকু কেনা, যাতে দিনের শেষে নিজেকে আর কারোর অবহেলিত স্ত্রী নয়, সামথিং স্পেশাল বলে ফিল হয়। তার মানে তুমি তুমি টাকা দিয়ে ওর সময় কিনেছো? একদম ঠিক বুঝেছো এতক্ষণে। বাবার দৌলতে টাকার অভাব ছিল না আমার, তাই খরচে অসুবিধা হয়নি। অবসাদ যখন ধীর পায়ে গ্রাস করছিল আমায়, তখন পাশে তুমি ছিলে না। হঠাৎই একটা এজেন্সির খোঁজ পাই, সূত্র বিশ্বস্ত ছিল। এদের কাজ টাকার বিনিময়ে পছন্দসই সঙ্গী বা সঙ্গিনী খুঁজে দেওয়া, যারা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে, আপনাকে স্পেশাল ফিল করাবে, নিজের পছন্দ মতো অপশান দিতে। ওরা ওই ভদ্রলোকে সিলেক্ট করে। ভদ্রলোকও শুরু করেন আমাকে স্পেশাল ফিল করানো। সেই মুহূর্তে দাঁড়িয়ে ওইটুকু মোটিভেশনেরই দরকার ছিল আমার। সংসার থেকে নিজের জন্য সময় বের করা শুরু করি, সুন্দর করে সাজিয়ে তুলি।
আয়নার দিকে তাকিয়ে মনে হয় পুরনো আমি যেন হাসছে। নিজের চোখে আবারও নিজেকে আকর্ষণীয় লাগতে শুরু করে। আবারও আমি নিজেকে ভালোবাসতে শুরু করেছি। খুঁজে পেয়েছি নিজের পুরনো আমিকে। এর জন্য শিমুলের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আর কোনো শিমুল পলাশের দরকার নেই আমাদের জীবনে। বলে ওঠে অরুণ, আমি তোমায় কথা দিচ্ছি, এরপর থেকে সংসার ও কর্মজীবনে ব্যালেন্স করে চলার চেষ্টা করব। কখনো তোমাকে একাকিত্ব ভুগতে দেব না। যদি ভুল করি শাসন করো, কিন্তু কখনো পয়সা ব্যয় করে হলেও সঙ্গী খুঁজতে যেও না, আমি সহ্য করতে পারবো না। এই মুহূর্তে আমি নিজেকে নিয়ে বেশ সন্তুষ্ট, তাই শিমুলকে আর জীবনে প্রয়োজন নেই। এখন মুখে বলছো বটে, তবে তোমার ব্যস্ততা ভবিষ্যতে আবারও কখনো প্রয়োজন ডেকে আনলে। ঠোঁটে হাত রেখে শ্রুতিকে চুপ করিয়ে দেয় অরুণ। শব্দহীন ভালোবাসা হাওয়ার ডানায় ভর করে ছড়িয়ে পড়ে ঘরের কোনায় কোনায়। আজ রাতে তোমার পছন্দের রেওয়াজি মাটন বিরিয়ানি হয়ে যাক আমাদের পূর্ণ মিলনের আনন্দে। আর আমার মাছের ঝোলের কি হবে? ডিনারের জন্য যে কষ্ট করে বানালুম, মাটন বিরিয়ানি আর মাছের ঝোল তোমার আমার মতোই আইডিয়াল পেয়ার। মালিন্য কেটে যায় শব্দ ঝংকারে, হেসে ওঠে দুজনেই। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।